RTVর রাতের সংবাদে আপনাদের সাথে আছে আমি নুসরাত সুজানা। ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামের উপর তেমন প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে উপদেষ্টা জানান, অর্থনীতি শক্তিশালী হচ্ছে, এখন প্রয়োজন স্থিতিশীলতা। আশিকুল আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইনের সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। হোটেল, রেস্তোরাঁ, পোশাক, বিমান ভাড়া সহ ৪৩টি পণ্য সেবায় বাড়ছে ১৫% ভ্যাট। কোনো ক্ষেত্রে নতুন করে ভ্যাট আরোপ হচ্ছে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ জানান, যে সকল জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে তা মূল্যস্ফীতি বাড়ানোর ক্ষেত্রে খুবই কম গুরুত্বপূর্ণ। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছি আমরা। ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটরসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশনের বাজেটে। অন্তর্বর্তী সরকারের ৫ মাস পরই কেন এমন সিদ্ধান্ত? জবাবে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আয় বাড়াতে হবে। মোটামুটি তো আমার অর্থনীতি একটু স্ট্রং তো হয়েছে, স্টেবিলাইজেশন। আমি বলবো না সব ক্ষেত্রে, ব্যাংকিং সেক্টরে কিছু শৃঙ্খলা ফিরে আসছে এবং বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে কিছু কিছু দুর্বল ব্যাংকে যাতে অ্যাটলিস্ট ডিপোজিটারদের ইন্টারেস্ট লিকুইডিটি পায়। আপনি দেখলেন তো ২২,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ সাপোর্ট দেওয়া হচ্ছে। আসছে বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানোর কথাও জানান অর্থ উপদেষ্টা। রাজস্ব আয় বাড়াতে হবে, আবার ধার করে, ডোমেস্টিক ধার করে আর বিদেশ থেকে ধার করে বেশি দিন চলা যায়। আশিকুল আলম, RTV, ঢাকা। সরকারের চেয়ে জনগণের ক্ষমতা বেশি জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ব্যক্তি সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মানুষের যে পরিমাণ আনন্দ হয়, এই আনন্দ থেকে সে বঞ্চিত হতে চায় না, কিন্তু নিজের স্বার্থটা সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওই অংশটা আস্তে আস্তে চাপা পড়ে গেছে। ওই আনন্দ থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। যে কারণে আজকে এই বিশেষ দিনে মনে করিয়ে দেওয়া যে আমাদের ক্ষমতা আছে, শক্তি আছে। যে সমস্ত সমস্যা আমরা চারদিকে দেখি, মনে করি যে এটা আমার কাজ না, আমার কাজ হলো টাকা পয়সা রোজগার করা, ওই কাজটা সরকারের উপরে ছেড়ে দিয়ে ওরাই করবে। এটা ভুল ধারণা। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি। আমাদের শক্তি, ব্যক্তির শক্তি, এটা প্রচন্ড শক্তি। একবার শুধু তাকে উন্মোচন করা, জাগিয়ে তোলা, সে জাগিয়ে তোলার দায়িত্ব নিয়ে আজকে সমাজসেবা দিবস। নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২,৮৩,৫১২ জন। ভোটার বেড়েছে 18,33,352 জন। ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে সব ভোটারের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন। শাকিলা করিমের প্রতিবেদন। সংসদ নির্বাচনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ভোটার তালিকা প্রকাশ। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল 11,91,51,440 জন। নির্বাচনের পর আরেক দফা তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, যেখানে ভোটার ছিল 12,18,00,000। নতুন প্রকাশিত খসড়া তালিকায় ভোটার বেড়েছে 18,33,352 জন। খসড়া ভোটার তালিকায় পুরুষ ভোটার 6,33,30,103 জন, নারী ভোটার 6,03,52,414 জন। প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। সব মিলে দেশে ভোটার এখন 12,36,83,512 জন। সোমবার ইসি সচিবালয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। যাবতীয় কার্যক্রম সম্পন্ন করত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2 মার্চ 2025, যেটি আমাদের
জাতীয় ভোটার দিবসও বটে। নির্বাচন কমিশন গঠনের সময় অতীতের তালিকা নিয়ে অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছিল। ইসি সানাউল্লাহ বলেন, বিগত তালিকার বিতর্ক নিরসনে সব ভোটারের তথ্যই যাচাই করা হবে। আমাদের দৃঢ় বিশ্বাস, এবারে আমরা সেইভাবে সেন্সিটাইজ করছি। আমাদের সকল অফিসের সাথে আমরা ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় দুটো বিভাগ ইতোমধ্যে ভিজিট করেছেন, আমরা কমিশনাররাও। আগামী 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই শুরু হবে। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে বলেও জানান কমিশনার। আমরা নির্বাচনের আগে তফসিল ঘোষণার আগে যে একটা তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় তাদেরকে ঢুকিয়ে ফেলবো, যদি আমরা এর মধ্যে তাদের তথ্য সংগ্রহ করতে পারি। খসড়া ভোটার তালিকার ব্যাপারে আপত্তি গ্রহণের শেষ দিন আগামী 17 জানুয়ারি। দাবি নিষ্পত্তি হবে 30 জানুয়ারির মধ্যে। শাকিলা করিম, RTV, ঢাকা। গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আদায় রাজনৈতিক দলগুলোর জন্য নতুন বছরের চ্যালেঞ্জ। 2025-এ দেশ নতুন সরকার পাবে বলে আশা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। যে কোনো মূল্যে চলতি বছর নির্বাচন আদায়ের লক্ষ্য বিএলডিপির, আর 25কে নির্বাচনের বছর হিসেবে দেখছে বিএনপি। রাজনৈতিক দলগুলো মনে করে ভোটের মাধ্যমে নতুন বছরে নতুন সরকার পাবে দেশ। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। রাজনীতিতে নতুন মেরুকরণের বছর হতে পারে 2025। স্বৈরাচার পতনের পর শঙ্কা ও সংকটে আওয়ামী লীগ থাকলেও সম্ভাব্য সুদিন এখন বিএনপির। আওয়ামী লীগের 15.5 বছর শাসনের অবসানে রাজনৈতিকভাবে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি। অন্তর্বর্তী সরকারের কাছে বারবার দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের দাবি বিএনপি সহ সমমনার রাজনৈতিক দলগুলো। তবে জাতীয় নাগরিক কমিটির নতুন দল গঠনের প্রক্রিয়া বিএনপি ও সমমনা দলগুলোর সে পথে অন্তরায়। জাতীয়তাবাদী শক্তি দ্রুত নির্বাচন চাইলেও রহস্যজনক কারণে নির্বাচন বিলম্বের কথা বলছেন কেউ কেউ। আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, তারুণ্যের উন্মাদনা ভালো, তবে সেই সম্ভাবনা যেন প্রদীপের মতো নিভে না যায়। তাদের দল করবার জন্য তারা দল করবেন, দেশব্যাপী প্রচার করবেন, সেজন্য নির্বাচন অনিশ্চিতকালের জন্য ঝুলে যাবে। আমার মনে হয় রাজনৈতিক দলগুলো এভাবে ভাবছে না। কোনো কিংস পার্টি গঠন করে নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এবং সেই কিংস পার্টি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। রাজনীতি করতেই পারে, কিন্তু একটা কিংস পার্টিকে সময় দেওয়ার জন্য কালক্ষেপণ, এটা তো আমরা কোনো অবস্থায় মেনে নেব না। যারা দেশ পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন সেই সমস্ত সংগঠন, রাজনৈতিক দল এবং ব্যক্তিদের সঙ্গে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সংযোগটা আরো বাড়ানো উচিত। বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলছেন, চলতি বছরই হবে নির্বাচন, সেটা যে কোনো মূল্যেই। যে কোনোভাবে হোক আমরা আপনার ডিসেম্বর 25-এর মধ্যে আমরা নির্বাচন আদায় করেই ছাড়বো আর কি। এখানে কোনো রকমের এখানে নড়চড় হওয়ার কোনো উপায় নাই। আর দু একটি রাজনৈতিক দল কি বলছে সেটাতে কিছু আসা যায় না। 2025 সালকে আমরা একটা নির্বাচনের বছর বা বাংলাদেশ একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক প্রতিনিধিত্বমূলক সরকার এবং একটা নির্বাচনী সম্পন্ন করে একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে বাংলাদেশ হাঁটতে পারবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলছেন, নিশ্চয়ই মানুষের চোখের ভাষা বুঝতে পারবেন অন্তর্বর্তী সরকার। নির্বাচন আদায় করার প্রয়োজন হবে না বলেও মনে করেন তিনি। একটা ভোটাধিকার প্রয়োগ করা যেটা 17 বছরে হয়নি, সেই জায়গাটা যত তাড়াতাড়ি জাতির সামনে আসবে অত তাড়াতাড়ি জাতি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। নির্বাচনের জন্য জাতি যে উন্মুখ হয়ে আছে এটা বর্তমান সরকার অনুভব করছে, এবং সেই অনুভব থেকেই তারা এটাকে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করবে। গণ অভ্যুত্থানের ইতিহাস বলে বাংলাদেশের রাজনীতির যত বাকবদল ঘটেছে তার সবগুলোতে লাভবান হয়েছে বিএনপি। তবে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াত। সবাই মিলে দেশ গড়তে চায়। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। আওয়ামী লীগের 15 বছর শাসন আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেসব চুক্তি সম্পাদিত হয়েছে তা জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি পুরো বিষয় পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ স্বৈর শাসনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নানা অনিয়ম প্রায়ই গণমাধ্যমে উঠে এসেছে। কুইক রেন্টাল ক্যাপাসিটি চার্জ, দায়মুক্তি ইত্যাদি বিষয়গুলো এই খাতের সঙ্গে বেশ চর্চিত হয়েছে বছরের পর বছর।
এই খাতে দুর্নীতির সার্বিক চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তথ্যবহুল এক প্রতিবেদনের মাধ্যমে এর আদ্যোপান্ত তুলে ধরেন। বলেন, 15 বছরে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাত থেকে 1 লাখ কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। রূপপুর থেকে নিয়েছে $500 মিলিয়ন, যার অধিকাংশই গেছে শেখ পরিবারের ঘনিষ্ঠদের পকেটে। ক্যাপাসিটি চার্জে লুটপাট হয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকা। এই লুটপাটের অংশ কারা কারা ছিল? ক্যাপাসিটি চার্জের শীর্ষ 5টি কোম্পানি। সামিট নিয়েছে 10,623 কোটি টাকা, অ্যাগ্রো ইন্টারন্যাশনাল নিয়েছে 7,932 কোটি টাকা। হাসিনা সরকারের পতনের পর কুইক রেন্টালের স্বত্বাধিকারীদের যে দায়মুক্তি ছিল তা বাতিল করেছে হাইকোর্ট। তৎকালীন সময়ে হওয়া সব চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। আমি দাবি করি যে সরকার যেহেতু এটা পাবলিক প্রকিউরমেন্ট রুল ফলো করে নাই, ওই দায়বদ্ধ আইনের মাধ্যমে এইগুলো করেছে, সেজন্য জনগণের এটা অধিকার যে ওই এগ্রিমেন্টগুলো দেখা, জানি রিলায়েন্স এবং অন্যান্য যারা প্রাইভেট আছে তাদের এগ্রিমেন্টগুলো দেখা, এবং আমরা নাগরিক সমাজ তাহলে এটা নিয়ে আমরা কথা বলতে পারবো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক তর্ক বিতর্কের কারণে আওয়ামী লীগের দুর্নীতির ইস্যু ধামাচাপা পড়ে যাচ্ছে। রাষ্ট্র ক্ষমতায় গেলে স্বৈরাচার আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা একটা ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। আওয়ামী লীগ বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সেবার পরিবর্তে ব্যবসার খাত বানিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল বলেও মন্তব্য তার। খান আলামিন, RTV, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাত 8:30টায় রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান। রাত 9টার পরই তিনি ফিরোজা ত্যাগ করেন। গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। উন্নত চিকিৎসার জন্য চলতি সপ্তাহে বেগম জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে। খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ফিরোজাতে আসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে উনার সহধর্মিণীও ছিলেন। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। আমলাতান্ত্রিক সহ নানা জটিলতায় নিলামের দীর্ঘসূত্রতায় নষ্ট হচ্ছে চট্টগ্রাম বন্দরের ডাম্পিং ইয়ার্ডের শত কোটি টাকার প্রায় 300 গাড়ি। আমদানি করা নামি দামি মডেলের চলাচল অনুপযোগী এসব গাড়ি নষ্ট হচ্ছে খোলা শেডে। মূল্যবান জায়গা দখল করে থাকায় আর্থিক ক্ষতিও হচ্ছে। আমদানিকৃত গাড়ি বন্দরে পৌঁছার 30 দিনের মধ্যে ডেলিভারি না নিলে সেগুলো নিলামে বিক্রির বিধান রয়েছে কাস্টমস আইনে। তবে আইনি জটিলতায় তা সম্ভব হচ্ছিল না বলে জানায় চট্টগ্রাম কাস্টমস বিভাগ। এসব নিয়ে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনের অসন্তোষ প্রকাশের পর গত 24 ডিসেম্বর থেকে বন্দরের ইয়ার্ডে থাকা গাড়িগুলো সরানো হচ্ছে। বিক্রির জন্য নেওয়া হচ্ছে নিলাম শাখায়। আগামী 31 জানুয়ারির মধ্যে গাড়ি ও 28 ফেব্রুয়ারির মধ্যে স্ক্র্যাপগুলো সরানো হবে এবং অন্যান্যগুলো হবে। তা আমি মনে করি ঠিক আছে, আমি অতটুকু সময় দিতে রাজি আছি। যদি না হয় তাহলে চেয়ারম্যানকে বলেছি কি অ্যাকশন নেওয়া যাবে, এটা উনি বোর্ডের সাথে আলোচনা করে চিন্তা করে উইল টেক ইউনিল্যাটারাল অ্যাকশন। আমাদের গাড়ির মধ্যে প্রায় 195টা রিট মামলা রয়েছে। ওগুলো খালাস করতে গেলে তো আমাদের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা করতে পারবো না। আমরা হয়তো আমাদের দিক থেকে আমরা চেষ্টা করতে পারি সরকারের পক্ষে কোনো রায় এনে তারপরে এগুলো নিষ্পত্তি করার জন্য।
আরটিভির সহযোগিতায় সিরাজগঞ্জে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশু কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে তারাস উপজেলার নওগাঁ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ও ফিজিওথেরাপি সেন্টারে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি ও হেল্প এইড বিডির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্রের মধ্যে ছিল শিশুদের মাথার টুপি, কম্বল ও চাদর। এ সময় ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম উপস্থিত ছিলেন। নওগাঁ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ও ফিজিওথেরাপি সেন্টারের প্রতিষ্ঠাতা খায়রুজ্জামান মুন্নু, আরটিভি সিরাজগঞ্জ প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয় সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। এছাড়া জেলার কাজীপুরে যমুনার চরাঞ্চলেও অটিস্টিক শিশুদের মাঝে বাংলাদেশ সোসাইটি অব কানেকটিকাট USA এর সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করেন সৈয়দা মুনিরা ইসলাম। সোনালী ব্যাংক PLC এর শাখাগুলোতে ডাটা কানেক্টিভিটি সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম ইন্টারনেট ও ডাটা সেবাদানকারী প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস লিমিটেড। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংক PLC এর প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অগ্নি সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম, পরিচালক জিয়া শামসি এবং সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম উদ্দিন আহমেদ। চুক্তির আওতায় সোনালী ব্যাংকের দেশব্যাপী 5 শতাধিক শাখায় দ্রুত গতির ডাটা কানেক্টিভিটি সেবা নিশ্চিত করবে অগ্নি। অনুষ্ঠিত হয়ে গেল অ্যাড মেকিং কম্পিটিশন অ্যাডস্পায়ারের ফাইনাল রাউন্ড। রাজধানীর কুড়িলে অবস্থিত AIUB ক্যাম্পাসে স্টেপ ফুটওয়্যার অ্যান্ড অ্যাক্সেসরিজ কোম্পানি লিমিটেড এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের বিজনেস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এ অনুষ্ঠান। স্টেপ ফুটওয়্যার পণ্যগুলোকে ভিত্তি করে 4টি থিমের উপর ভিডিও বানানোর এই কম্পিটিশন আয়োজিত হয়। অংশগ্রহণকারী 100টিরও বেশি দলের মধ্যে সেরা 4টি করে মোট 16টি দল ফাইনাল রাউন্ডে মনোনীত হয়। বিকেলে বিজয়ীদের মাঝে ক্রেস্ট সার্টিফিকেট এবং আকর্ষণীয় পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যার শামীম কবির, বিশিষ্ট অভিনেতা মনির খান শিমুল ও AIUBর সহযোগী অধ্যাপক সৌমেন্দ্র শঙ্কর দাস সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ফার্মাশিয়া লিমিটেডের বার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। সকালে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ফার্মাশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন, পরিচালনা পর্ষদের সদস্য জনাব আবুল কাশেম, কাজী মোস্তাফিজুর রহমান, মনসুরুল আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার রায় সহ অনেক কর্মকর্তা। অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি 2024 সালের সেরা বিক্রয় প্রতিনিধিদের পুরস্কৃত করা হয়। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার সাময়িকভাবে বন্ধের আদেশ দিয়েছে ফিলিস্তিন পশ্চিম তীরের কর্তৃপক্ষ। বুধবার বার্তা সংস্থা ওয়াফা জানায়, ফিলিস্তিনের অভ্যন্তরে উস্কানিমূলক কন্টেন্ট সম্প্রচার করায় স্বরাষ্ট্র যোগাযোগ মন্ত্রণালয়ের বিশেষ কমিটি ফিলিস্তিনে চ্যানেলটির সম্প্রচার ও কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামাস জানায় যে গণমাধ্যম গাজায় গণহত্যার তথ্য প্রকাশ করে তাদের সম্প্রচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। সম্প্রতি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহর সঙ্গে আল জাজিরার টানাপোড়েন বেড়েছে। ডিসেম্বরে স্বাধীনতাকামীদের সঙ্গে ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের সংবাদ প্রচার করায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিমত বিশ্লেষকদের। রাতের সংবাদে পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।